তারেক রহমান সাহেবের সাথে আমরা দেখা করতে গিয়েছিলাম, আমিরে জামাতের সাথে আমিও ছিলাম। আমরা দুটি প্রস্তাব রেখেছি সেখানে। একটা হলো যে আসেন আমরা একটা ঐক্যমতে আসি, একটা চুক্তিতে আসি, পাবলিক চুক্তিতে, যে আমরা নিজেরা নির্বাচনের ব্যাপারে কোনো মব করব না, মাসেলম্যানকে ব্যবহার করব না, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিব। জাতি বা আমরা কেউই বিশ্বাস করতে পারছি না। বলা হচ্ছে যে একজন কমিশনার নির্দেশে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এবং যখন ওসমান হাদির জানাজা হলো, সেই জানাজাতে প্রধান উপদেষ্টা ওসমান হাদির হত্যার বিচার সম্পর্কে একটি কথাও বললেন না। এটা খুবই রহস্যজনক। মনে হচ্ছে যেন এটা দ্বিতীয় সাগর রুনি হত্যার কাহিনী রচিত করতে যাচ্ছি আমরা। রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের সামনে যে বিরাট বিষয় আছে সেটা হলো দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করা। কারণ এই নির্বাচন পেতে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। মূলত আমরা একটা রক্তের বিছানার উপরে দাঁড়িয়ে এই নির্বাচন পেয়েছি। তো অনেক কথা বলবো না, যেটা বলতে চাই যে আমার মনে হয় যে দেশে সরকার আছে, নির্বাচন কমিশন আছে, তাদের দায়িত্ব আছে নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য। কিন্তু আমরা জামাতের পক্ষ থেকে বলতে চাই, দেশের রাজনৈতিক দলগুলো কি একটি চুক্তিতে আসতে পারে না? এবং এই কথা কিন্তু আমরা তারেক রহমান সাহেবের সাথে আমরা দেখা করতে গিয়েছিলাম, আমিরে জামাতের সাথে আমিও ছিলাম। আমরা দুটি প্রস্তাব রেখেছি সেখানে। একটা হলো যে আসেন আমরা একটা ঐক্যমতে আসি, একটা চুক্তিতে আসি, পাবলিক চুক্তিতে, যে আমরা নিজেরা নির্বাচনের ব্যাপারে কোনো মব করব না, মাসেলম্যানকে ব্যবহার করব না, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিব। আমরা ভোট কেন্দ্রগুলোকে নিশ্চিত করব, নিজেরাই পাহারা দিব। দ্বিতীয় একটি কথা আমরা বলেছিলাম যে যারাই নির্বাচিত হয়ে আসেন তাদের সাথে বিরোধী দলের একটা সংলাপ হইতে হবে এবং পাবলিক একটা চুক্তি করতে হবে যে আমরা 5টি বছর নির্বাচিত সরকারকে সুষ্ঠুভাবে কাজ করতে দিব, কোনো ডিস্টার্ব আমরা করব না। তো এই দুটি প্রস্তাব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো যে গণভোটকে আমরা আহ্বান জানাতে চাই যে গণভোটের ব্যাপারে আমরা যেন ভোট দেই। কারণ গণভোটের বিস্তারিত আমরা জানি বিষয়গুলো সম্পর্কে, এটা আমাদের জাতির জন্য খুব প্রয়োজন। আমরা অবশ্য আগেই বলেছিলাম যে গণভোট আর নির্বাচন একদিনে যদি করা হয় তাহলে গণভোটটা হারিয়ে যাবে। তো গরিবের কথা তো বাসি হইলে ফলে, এখন এটা ফলছে। সকলেই গণভোটের কথা আমরা ভুলে গিয়েছি। একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা তো বললেন যে গণভোটের সম্পর্কে ক্যাম্পেইন চালানো আমাদের কাজ না। তা আমরা ইনশাল্লাহ ক্যাম্পেইন চালাবো, আমাদের লিফলেট বুকলেট এগুলো থাকবে। এরপরে যে বিষয়ের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হলো আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ। এই সমস্ত বিষয়গুলো একটি বড় বিষয়ে দাঁড়িয়েছে এবং আমরা এই চাঁদাবাজিকে, দখলদারিত্বকে, দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চাই, যেটা আমাদের ইস্তেহারে 1 নম্বর বিষয় থাকবে। আরেকটা আমি আহ্বান করতে চাই যে আসুন আমরা রাজনৈতিক দলগুলো যদি একমত হই, যারা চাঁদাবাজির সাথে জড়িত, যারা এই দখলবাজির সাথে জড়িত, তাদেরকে আমরা কেউ নমিনেশন দিব না। তাদেরকে পার্টিগুলো নমিনেশন দিচ্ছে এবং তারা এই পার্লামেন্টের মেম্বার হয়ে অথবা কমিশনার হয়ে তাদের এই রাজনৈতিক পজিশনগুলোকে দুর্নীতি করা, চাঁদাবাজি করার কাজে লাগাচ্ছে। কাজে এই অপশনগুলো বন্ধ করা দরকার। এরপরে যেটা বলা হয়েছে যে স্বচ্ছতার প্রশ্ন, আমরা অবশ্যই এ নিয়ে কাজ করছি। তবে ইতিমধ্যে আমরা 2-1টি বিষয় আমরা জাতির সামনে বলেছি, সেটা হলো যে যারা এমপি হবেন তারা তাদের খাতে বরাদ্দকৃত যে অর্থ আসবে সেই অর্থর খরচের হিসাবটা আমরা পাবলিক করে দিতে চাই।
যাতে করে দেশের জনগণ অথবা ওই এলাকার জনগণ আমাদেরকে প্রশ্ন করতে পারে যে আপনারা কি কি খাতে কোন টাকা ব্যয় করলেন। আমরা আরো বলেছি, এটাতে সমর্থন দেন না? এটা তো স্বচ্ছতার একটা বড় দাবি আমাদের সকলের কাছে। আচ্ছা, আর একটা কথা আমরা বলেছি যে আমাদের এমপিরা আমরা সরকারি প্লট গ্রহণ করব না। আর একটা কথা আমরা বলেছি যে আমরা ট্যাক্সবিহীন গাড়ি যেটা এমপিতে দেওয়া হয় সেটা আমরা গ্রহণ করব না। আমাদের যে ঐক্যমত্য কমিশনের যে কাজ হয়েছে তার মধ্যে অনেকগুলা কাজ ছিল যেটা যারা অনেকগুলো উল্লেখ করেছে, কিন্তু ওখানে কিন্তু সবগুলোর ব্যাপারে সলিউশন দেওয়া হয়েছে। বিচার বিভাগের কথা, দুর্নীতি দমন কমিশনের কথা, আপনার এই যে অডিটর জেনারেলের কথা, এরপরে এরকম বহু বিষয় আসছে। আপনার সেই যে সনদটা যদি পাশ হয়, গণভোটে পাশ এবং পার্লামেন্টে যদি পাশ হয়, তা আমরা একটা রক্ষা কবচ পাই যে আমরা একটা স্বচ্ছতার দিকে, একটি ভালো শাসনের দিকে, গুড গভর্নেন্সের দিকে আমরা যেতে পারি। এরপরে আমরা একটি অঙ্গীকার আমরা মনে হয় আমাদের করা দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে কালচারের পরিবর্তন করতে হবে। এক দল আর এক দলকে গালাগালি করা, এক দল আর এক দলের সভায় আক্রমণ করা, তাদেরকে আহত করা, এইগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনেকটা বছর হয়ে গেল, আমাদের রাজনৈতিক কালচারটা কিন্তু পরিবর্তন হয়নি, সেইটা পরিবর্তন করা দরকার। এরপরে আমরা আমাদের ইস্তেহারে আমরা অনেক কিছু বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করব। তার মধ্যে একটা হলো নারীদের অধিকার। এটা খুব বড়ভাবে আমাদের আপনার ইস্তেহারে আসবে। নারীদের পড়াশোনা, তাদের কর্মসংস্থান এবং তাদের নিরাপত্তা, এই জাতীয় বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্ব আমরা দিতে চাই। আমি সোশ্যাল ওয়েলফেয়ার ছাত্র ছিলাম, আমার ফাইনাল ইয়ারের থিসিস ছিল ঢাকা শহরের বৃত্তিজীবী মহিলাদের সমস্যা। সেখানে আমরা দেখেছি নারীরা দুটো জিনিস কথা উল্লেখ করেছেন, একটা হলো নিরাপত্তা, আর একটা হলো তাদের টয়লেট ফ্যাসিলিটি কর্মস্থলে, এগুলো আমরা দিতে উল্লেখ করতে চাচ্ছি। আর একটা বিষয়, আমরা চারটে বিষয়ের প্রতি গুরুত্ব দিব। একটা হলো মানুষের থাকার ব্যবস্থা করা, বিশেষ করে আমাদের ঢাকা শহরে অনেক নিম্ন আয়ের লোকেরা আছে যাদের থাকার ব্যবস্থা সুষ্ঠুভাবে নেই। আপনি বক্তৃতার সময় আমার কাছ থেকে ফ্লোরের থেকে আসছে, আমি আপনার কাছে পৌঁছায় দিই। এটা নারীদের নমিনেশনের ব্যাপারে এই নির্বাচনের ক্ষেত্রে আপনার দলের ক্ষেত্রে পরিস্থিতি, সেটা আমাকে হাউসের থেকে জানতে চেয়েছে। এটা একটা গুড কোশ্চেন। এটা অবশ্য আমরা যে একা পিছিয়ে আসি তা না, আমাদের বড় দলও পিছিয়ে আছে। আমরা একসাথে আগাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইফ ইউ অ্যালাউ মি, প্লিজ। আমরা কিন্তু লোকাল নির্বাচনে মেয়েদেরকে আমরা অংশগ্রহণ করিয়েছি এবং তারা নির্বাচিত হয়েছে, তারা কাজ করেছে। আপনারা দোয়া করেন, জাতীয় সংসদে আমরা নিয়ে আসব। আমরা আচ্ছা, আমরা যেটা প্রথমবারের মতো করেছি সেটা হলো যে আমরা আমাদের 2 জন হিন্দু ভাইকে আমাদের 2টা কনস্টিটিউশন থেকে নমিনেশন দিয়েছি। আমার মনে হয় আপনারা এখন একটু শান্ত হন, ওনার বাকি কথাগুলো একটু শুনি। মিলন সাহেব, প্লিজ প্রসিড। জি না, আমি আপনাদের সাথে একমত। আমাদেরকে আপনারা সুযোগ দেন, ইনশাল্লাহ নারীরা আসবে সামনে। আমি বলছিলাম যে রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত আমাদের, বিশেষ করে যারা মার্জিনাল শ্রেণী, এদের আবাসনের ব্যবস্থা করা, এদের খাদ্যের বন্দোবস্ত করা, শিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করা। সেই জন্য আমরা
আমাদের ইশতেহারে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ব্যয় বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করছে। ভালো, সেটা তো আরো সুন্দর, সবাই করলে সবাই মিলে কাজ করা যাবে। এরপরে আমরা আরেকটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে মাইনরিটি এবং মেজরিটি এই শব্দটা আমরা উঠিয়ে দিতে চাচ্ছি। যে 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 ভাই বোন বাংলাদেশের নাগরিক তারা সকলে বাংলাদেশের নাগরিক, তারা কেউ মাইনরিটি মেজরিটি এইভাবে আমাদের চিহ্নিত করা উচিত না। আমার মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে তাহলে মন্দির কেন পাহারা দেওয়া লাগবে? কাজে এই ব্যবস্থা আমাদেরকে উঠিয়ে দিতে হবে। তো মিলু সাহেব আরেকটু ব্যাখ্যা করে বলেন, কারণ এখানে অনেকেই এটার ব্যাপারে হয়তো আগ্রহী আছে। মানে যখন মেজরিটি মাইনরিটি বলা হয় পরিচয়ের ভিত্তিতে বলা হয়, নারীরাও এক ধরনের মাইনরিটি বা মেজরিটি হতে পারে। নারীর তো সংখ্যা বেশি না, ঠিক আছে, সেটি বলছি, ওনারা মেজরিটি, পুরুষরা মাইনরিটি, শ্রমিক শ্রেণী একরকমের ইস্যু, মানে জাতিগত পরিচয়ে সেতু এটা করা হয় কারণ হলো তারা বিপন্ন বোধ করেন বা হয়তো কোনো ধরনের অসুবিধার ভিতরে থাকেন। তো আপনি যখন এটা তুলে দিবেন, এটা তুলে দেওয়ার মানে চিন্তা থেকে তখন কি ধরনের পদক্ষেপ দিয়ে এটাকে সমান করবেন তুলে দেওয়ার ক্ষেত্রে, সেইটা অনেকে জানতে চায়। যেমন চাকরি বাকরি থেকে আরম্ভ করে, চাকরি বাকরি থেকে আরম্ভ করে, প্রশাসন থেকে আরম্ভ করে, শিক্ষার ভিতরে ইত্যাদি ইত্যাদি। যে ওইটা একটু ইলাবোরেট করেন যদি প্লিজ। আসলে আমাদের নাগরিকদের প্রয়োজনটা কি? নাগরিকদের প্রয়োজন একটা হলো আমরা আমাদের সম্পত্তির অধিকার চাই, আমরা আমাদের শিক্ষার অধিকার চাই, আমরা আমাদের ব্যবসা এবং চাকরি বাকরির অধিকার চাই। আমরা মনে করি দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মতো দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের এই ধরনের সকল সুযোগ সুবিধা রাজনৈতিক করার অধিকার সহ সবগুলো তারা পাবেন। এবং আমাদের দেশের মসজিদ, মন্দির এবং বাড়িঘরে ইলেকশনের আগে পরে যে একটা অত্যাচার শুরু হয়, এইটাকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে। এবং আপনি দেখেন যে আগস্টের পরে আমাদের জামাত এবং শিবিরের ভাইরা সারা দেশে মন্দিরগুলোতে আমরা 24 ঘন্টা পাহারা দিয়ে এটা নিশ্চিত করার চেষ্টা করেছি যে কোনো রকম কোনো সমস্যা যাতে না হয়। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমাদের দেশে একটা মেন্টাল সেটআপ আছে যে ক্ষমতায় থাকতে হলে পাশের দেশের ব্লেসিং থাকতে হবে। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলায় এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল জনগণের উপরই নির্ভর করতে হবে, জনসমর্থনের উপর নির্ভর করতে হবে। অন্য কোনো আপনার দেশের ব্লেসিংটা আমাদের ক্ষমতার উৎস হওয়া উচিত নয়। তো আমার মনে হয় যে আমি সংক্ষেপে আপনাদের সামনে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। দোয়া করবেন আমরা যেন আরো একটি স্বচ্ছতা নিয়ে কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।